মিস্টার ওয়ারেন বাফেট, যিনি একজন পৃথিবী বিখ্যাত ইনভেস্টর। শুধুমাত্র ইনভেস্টমেন্টের মাধ্যমেই তিনি বিশ্বের সেরা 10 ধনী ব্যক্তির মধ্যে নিজের নাম কিন্তু বজায় রাখতে পেরেছেন। 2007-এ তিনি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হয়ে দেখিয়েছেন, যার নেট ওয়ার্থ হলো 7.7 লাখ করোড় ইন্ডিয়ান রুপিস। দি স্নোবল, ওয়ারেন বাফেট অ্যান্ড দ্য বিজনেস অফ লাইফ। এই বইটি ওয়ারেন বাফেটের একমাত্র অথরাইজড বায়োগ্রাফি, আর এই বইটি নানা অ্যাওয়ার্ড পেয়েছে। আর এই বইটি লিখেছেন আমেরিকার বিখ্যাত অথর আর ফর্মার ইন্স্যুরেন্স অ্যানালিস্ট অ্যালিস ক্রুটার। এই বইটি থেকে আমরা ওয়ারেন বাফেটের জীবনী আর ওয়ারেন বাফেটের ইনভেস্টমেন্ট জার্নি সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। আর এই ভিডিওটা এই বইটির একটি শর্ট সামারি হতে চলেছে। আর এই ভিডিওর মাধ্যমে ওয়ারেন বাফেটের এই বইটিতে দেওয়া 5টা উপদেশ আমরা কিন্তু ইন ডেপথে ডিসকাস করব। চলুন শুরু করা যাক। কোনো ব্যক্তি আজ যা সেটা তার পূর্বে নেওয়া ডিসিশনের উপর নির্ভর করে। ইনভেস্টর ওয়ারেন বাফেটের পৃথিবী বিখ্যাত ইনভেস্টর হবার জার্নি আর তার জীবনের গুরুত্বপূর্ণ কি কি ডিসিশন তাকে একজন সফল ইনভেস্টর করে তুলেছে, সেটা রবার্ট কিওসাকির ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট থেকে জানা যায়। রবার্ট কিওসাকি কর্মের ভিত্তিতে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে 4 ভাগে ভাগ করেছে। ফার্স্ট কোয়াড্রেন্ট হলো ই মানে হচ্ছে এমপ্লয়, সেকেন্ড কোয়াড্রেন্ট হলো এস মানে হচ্ছে সেলফ এমপ্লয়েড, থার্ড কোয়াড্রেন্ট হলো বি মানে হচ্ছে বিগ বিজনেসম্যান, আর ফোর্থ কোয়াড্রেন্ট হলো আই মানে হচ্ছে ইনভেস্টর। ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে 95% লোক কিন্তু বিলং করে, আর এই থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে 5% লোক বিলং করে। আর এই ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের লোকের লিমিটেড সোর্স অফ ইনকাম থাকে, যাদের কাছে টাইম ইজ ইকুয়াল টু মানি। তারা যদি না কাজ করে তারা কিন্তু অর্থ উপার্জন করতে পারবে, তাদের কাছে কোনো প্যাসিভ ইনকাম থাকে না। আর থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট মানে বি আর আই, এরা মাল্টিপল প্যাসিভ ইনকাম কিন্তু জেনারেট করে, এদের কাছে টাকা এদের হয়ে কাজ করে। 95% লোক এই দুটো কোয়াড্রেন্ট থেকে বিলং করছে, যাদের লিমিটেড সোর্স অফ ইনকাম, আর 5% লোক এই দুটো কোয়াড্রেন্ট থেকে বিলং করছে, আর যাদের কাছে পৃথিবীর 95% ওয়েলথ থাকে। ইনভেস্টর ওয়ারেন বাফেট এই ফোর্থ কোয়াড্রেন্ট থেকে বিলং করে। ইনভেস্টর ওয়ারেন বাফেটের ইনভেস্টর হবার পেছনে তার প্রথম স্টেপ হলো ওয়ারেন বাফেট খুব কম বয়সে তার প্যাশনকে কিন্তু খুঁজে পেয়েছিলেন। ওয়ারেন বাফেটের খুব ছোটবেলা থেকেই নাম্বারের প্রতি মানে ম্যাথের প্রতি কিন্তু খুব ভালোবাসা জন্মেছিল। আর ওয়ারেন বাফেট তার বাবার অফিসে গিয়ে ব্ল্যাকবোর্ডের মধ্যে বিভিন্ন কোম্পানির স্টক প্রাইস লিখতেন, আর সেখান থেকে ওয়ারেন বাফেটের স্টকের প্রতি একটা ভালোবাসা জন্মায়। তো ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের লোক তার প্যাশনকে কিন্তু খুঁজে পেতে অক্ষম থাকে। সেকেন্ড স্টেপ হলো ওয়ারেন বাফেট অনেক ছোট বয়স থেকে কিন্তু বিজনেস মাইন্ডেড ছিলেন, আর অনেক কম বয়স থেকেই কিন্তু তিনি কাজ করা স্টার্ট করেছিলেন। ওয়ারেন বাফেট যখন ছোট ছিলেন তিনি চুইংগাম বিক্রি করেছিলেন, কোক বিক্রি করেছিলেন, ফুটবলের মাঠে পিনাটও বিক্রি করেছিলেন, আর সেগুলো করে তিনি $120 কিন্তু সেভ করেছিলেন। আর সেখান থেকে 11 বছরে তিনি ফার্স্ট ইনভেস্টমেন্ট করে সিটি সার্ভিসে। পরবর্তীকালে ওয়ারেন বাফেট বারবার শপের কাছে পিনবল মেশিনের বিজনেস করে আর পেপারও ডেলিভারি করেছিলেন, আর সেগুলো করে ওয়ারেন বাফেট $175 সেভ করেছে। কিন্তু ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের লোক জব করা স্টার্ট করে আফটার তাদের এডুকেশন। একটা সফল মানুষের সফল হওয়ার পেছনে একটা ভালো মেন্টরের কিন্তু অনেক কন্ট্রিবিউশন থাকে। আর ওয়ারেন বাফেট তার কলেজ লাইফে তিনি তার মেন্টরকে খুঁজে পেয়েছিলেন, যিনি হলেন বেঞ্জামিন গ্রাহাম, যার বিখ্যাত বই দি ইন্টেলিজেন্ট ইনভেস্টরকে ভ্যালু ইনভেস্টিং এর বাইবেল বলা হয়। আর এই ইন্টেলিজেন্ট ইনভেস্টরের সামারি আমি আমাদের চ্যানেলে আপলোড করেছি, আমি রিকোয়েস্ট করবো সেই ভিডিওটা একবার দেখুন। কিন্তু এই দুটো কোয়াড্রেন্টের লোক ভালো মেন্টর খুঁজে পায় না এবং বিভিন্ন লোকের দ্বারা মিসগাইডেড হয়। ওয়ারেন বাফেটের ইনভেস্টর হবার পেছনে 3টে স্টেপ কাজ করছে। ওয়ারেন বাফেট খুব তাড়াতাড়ি তার প্যাশনকে খুঁজে পেয়েছেন, ওয়ারেন বাফেট খুব আর্লি এজে বিজনেস স্টার্ট করেছেন, আর ওয়ারেন বাফেট একটা ভালো মেন্টর খুঁজে পেয়েছেন। তাহলে ওয়ারেন বাফেটের এই বই থেকে আমরা ফার্স্ট লেসন পাচ্ছি, ওয়ারেন বাফেট স্টার্ট আর্লি। ধরুন আপনি একটা চারা গাছ লাগিয়েছেন, চারা গাছটা একটা সময় পর গাছে পরিণত হবে, সেই গাছটা ফুল দেবে, ফল দেবে, সেই গাছের ফল মাটিতে পড়ে আবার নতুন নতুন চারা গাছের উৎপত্তি হবে। আপনার চারা গাছের রোপণ থেকে এত বড় গাছ আর সেই গাছ থেকে ছোট ছোট চারা গাছের উৎপত্তি
কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে কি সমস্ত ভালো জিনিসই কিন্তু সময় সাপেক্ষ? ওই চারা গাছটি হলো আপনার স্টক মার্কেটে করা একটা ছোট্ট ইনভেস্টমেন্ট। আপনি একটা ভালো ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করলেন, আর আপনার সেই ইনভেস্টমেন্টটা একটা দীর্ঘ সময় ধরে কিন্তু গ্রো হতে থাকে। আপনার ওই ছোট্ট ইনভেস্টমেন্ট একটা বড় ক্যাপিটাল গেইন দেবে, আর সেই বড় ক্যাপিটাল গেইনের সাথে সাথে আপনি ডিভিডেন্ড পাবেন, আর সেই ডিভিডেন্ডটা যখন আপনি স্টকে ইনভেস্ট করবেন তখন আপনি একটা হিউজ পরিমাণ প্যাসিভ ইনকাম কিন্তু জেনারেট করতে পারবেন। আর এই ব্যাপারটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তো যদি আপনি লং টার্মের জন্য ভাবেন তাহলে কিন্তু এটা পসিবল হবে। লেসন নাম্বার 2 হচ্ছে থিঙ্ক লং টার্ম। ওয়ারেন বাফেট এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে বলেছেন যেই কোম্পানির একটা স্ট্রং মোড আছে। মোড ব্যাপারটা কি, চলুন একবার দেখা যাক। দেখুন, এটা একটা দুর্গ। দুর্গর চারিদিকটা কিন্তু জল দিয়ে ঘেরা। জল দিয়ে কেন ঘেরা? যাতে বাইরের কোনো শত্রু যাতে এই দুর্গকে আক্রমণ করতে না পারে। আর এই জলটা হলো দুর্গের মোড। এমন একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওই কোম্পানির প্রোডাক্ট যদি অন্য কোনো কোম্পানি বানায় তাও কিন্তু কোম্পানির সাথে কম্পিট করতে পারবে না। সেই অ্যাডভান্টেজটাকে বলে মোড। তাহলে ওয়ারেন বাফেট আমাদের এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে বলেছে যেই কোম্পানির একটা কম্পিটিটিভ মোড আছে। মোড কয় প্রকার, চলো দেখা যায়। পেটেন্ট অ্যান্ড লাইসেন্স মোড। কিছু কিছু কোম্পানি আছে তার কাছে শুধুমাত্র লাইসেন্স থাকে, যেমন সিডিএসএল। সিডিএসএল এর মোড হলো লাইসেন্স মোড। কারণ কি, আমরা কিন্তু সেকেন্ড সিডিএসএল ইন্ডিয়াতে বানাতে পারবো না। আর সেকেন্ড হলো মার্কেট শেয়ার মোড। কিছু কিছু কোম্পানি আছে যার মার্কেট শেয়ার এত বেশি, যদি অন্য কোনো কোম্পানি সেই কোম্পানির প্রোডাক্ট কপি করে বিক্রি করতে থাকে তাও কিন্তু ওই কোম্পানিকে টেক্কা দিতে পারবে না। নেটওয়ার্ক মোড কাকে? সাপোজ আপনি এমন একটা মেসেঞ্জার ইউজ করছেন যেই মেসেঞ্জারের সাথে আপনার কলিগ, আপনার ফ্রেন্ডস সবাই কানেক্ট। এবার সেই স্পেসিফিক মেসেঞ্জারটা যদি আপনার ভালো নাও লাগে তাও কিন্তু আপনি বাধ্য হয়ে ওই মেসেঞ্জারটা ইউজ করবেন। যদি আপনি অন্য কোনো মেসেঞ্জার ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি আপনার কলিগ ফ্রেন্ডস এর সাথে কমিউনিকেট করতে পারবেন না, কারণ আপনার আগের মেসেঞ্জারটাই কিন্তু সবাই ইউজ করে। তাই এই মোডটাকে বলছে নেটওয়ার্ক মোড। সুইচিং কস্ট মোড। সাপোজ আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের সার্ভিস কিন্তু আপনার ঠিক অতটা ভালো লাগে না। বিভিন্ন অফিসিয়াল পারপাসে কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই আপনার দেওয়া আছে। এবার যদি আপনি অন্য কোনো ব্যাংকে গিয়ে নতুন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান, তার সাথে কিন্তু আপনার একটু অ্যাডিশনাল প্রবলেম আসতে পারে। কারণ কি, আপনার আগের ব্যাংকটা আপনার অফিসিয়াল পারপাসে ইউজ হতো। সাপোজ আপনার ডিম্যাট অ্যাকাউন্টটা আপনার আগের ব্যাংকে অ্যাড করা ছিল, না চাইতেও আপনি আগের ব্যাংকের সাথেই থাকতে চাইবেন, কোনো প্রবলেম যাতে আপনাকে ফেস করতে না হয়। আর কোম্পানির এই মোডটাকেই বলছে সুইচিং কস্ট মোড। এবার ব্র্যান্ড ভ্যালু মোড কাকে বলছে দেখা যাক। কোম্পানির যে ব্র্যান্ড ভ্যালুর জন্য কোম্পানির কাস্টমাররা কোম্পানির প্রোডাক্ট ইউজ করে সেটাকে বলছে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু মোড। সাপোজ আপনি একটা নর্মাল ফোন নিচ্ছেন আর একটা আইফোন নিচ্ছেন। এবার আপনি একটা আইফোনটাকে বেশি প্রাইস দিয়ে বাই করতে চাইবেন, কারণ কি আইফোনের একটা ব্র্যান্ড ভ্যালু মোড আছে। সিমিলারলি একটা নর্মাল জুতো, একটা নাইকের জুতো যদি আপনি দেখেন, আপনি কিন্তু নাইকের জুতোর সাথে সেই নর্মাল জুতোটাকে কিন্তু আলাদা করতে পারবেন। কারণ কি, নাইকের জুতোটার মধ্যে একটা ব্র্যান্ড ভ্যালু মোড কাজ করছে। সো যেই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু যত ভালো সেই কোম্পানিটা তত বেশি স্ট্রং হয়। অন্য কোনো কম্পিটিটর যদি কোম্পানির সেই প্রোডাক্টটা কপিও করে, কোম্পানির সাথে কিন্তু কম্পিট করতে পারে না। লেসন নাম্বার 3, ইনভেস্ট উইথ দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। যখন কোনো ছোট্ট স্নোবল কোনো বরফের পাহাড়ের চূড়া থেকে ধীরে ধীরে নামতে থাকে, সেই ছোট্ট স্নোবলটার কিন্তু আকারে বৃদ্ধি পেতে থাকে আর স্নোবলটার বেগটাও কিন্তু বাড়তে থাকে। দেখুন, এই ছোট্ট স্নোবলটা ধীরে ধীরে বড় হতে থেকেছে আর এটার বেগটাও কিন্তু বাড়তে থেকেছে। ব্যাপারটাকেই বলছে স্নোবল এফেক্ট। আমরা যখন আমাদের কোনো টাকা একটা দীর্ঘ সময় ধরে থাকি, সেই টাকাটা একটা স্মল ইন্টারেস্ট রেটেও আমাদের অনেক বেশি রিটার্ন দিতে পারে কম্পাউন্ড এফেক্টের জন্য। আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। দেখুন, সাপোজ আপনি 100 টাকা কোথাও ইনভেস্ট করলেন, সেটা যদি 10% ইন্টারেস্ট হয় তাহলে সেটা 110 টাকা। এবার এই 110 টাকা যদি 10% ইন্টারেস্ট হয় তাহলে সেটা 121 টাকা হচ্ছে। আপনার এই ইনভেস্টেড অ্যামাউন্টটা যখন 1 লাখে হবে, সেটাই যদি আগের মতো 10% ইন্টারেস্ট হয় তাহলে সেটা কম্পাউন্ড এফেক্টের জন্য 1,10,000 কিন্তু পরিণত হবে। আর এই ব্যাপারটাকেই বলছে কম্পাউন্ড এফেক্ট। লাইক স্নোবল। দেখুন, স্নোবলটা ছোট ছিল, যত সময় নিচ্ছে নিচের দিকে নামার তত কিন্তু স্নোবলটা বড় হতে থাকছে। সিমিলারলি আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটা যত বেশি সময় ধরে ইনভেস্টেড থাকছে, সেটা একটা কম্পাউন্ড এফেক্টের জন্য একটা হিউজ পরিমাণ ক্যাপিটাল গেইন কিন্তু করছে। এর জন্য দরকার লং টার্ম থিঙ্কিং,
টাইম অ্যান্ড পেশেন্স। লেসন নাম্বার 3 হলো কম্পাউন্ডিং এফেক্ট, মানে আমরা আমাদের ইনভেস্টেড অ্যামাউন্টটাকে অ্যাজ এ স্নোবলের মতো গ্রো হতে দেব। দেখুন ওয়ারেন বাফেটের ওয়েলথ শুরুর দিকে কিন্তু খুব স্লো রেটে বাড়ছিল, সেই ছোট স্নোবলটার মতো, কিন্তু একটা টাইমের পর ওয়ারেন বাফেটের ওয়েলথটা দ্বিগুণ করে বাড়তে থাকে। মানে যত সময় নিচ্ছে সেই স্নোবলের মতো সেই ওয়েলথটাও কিন্তু দ্বিগুণ হারে বাড়তে থাকছে, আর সেটা অনেক বেশি রিটার্ন দিচ্ছে একটা সময়ের পর। এর জন্য দরকার যে আপনাকে শুরুতে ইনভেস্ট করতে হবে, স্টার্ট আর্লি, কনসিস্টেন্সি, আপনাকে স্টকটাকে হোল্ডে রাখতে হবে, আর কম্পাউন্ড হবার জন্য আপনাকে সেই সময়টা কিন্তু দিতে হবে। সময় খুব ইম্পর্টেন্ট। আমরা কোনো কোম্পানির প্রাইসের ফ্লাকচুয়েশন দেখে কিন্তু কোনো কোম্পানিতে ইনভেস্ট করব না। আমরা সেই কোম্পানির বিজনেসটাকে দেখে, কোম্পানির বিজনেসটাকে ভালো করে বুঝেই কিন্তু আমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করব। আর যেই কোম্পানির বিজনেস আমরা বুঝতে পারবো না সেই কোম্পানিতে কিন্তু আমরা ইনভেস্ট করব না। যদি আপনি কোনো কোম্পানির বিজনেসকে ভালো করে বুঝেন তাহলে আপনি প্রিডিক্ট করতে পারবেন যে 10 বছর বাদে কোম্পানির কিরকম পজিশনে থাকবে। তো লেসন নাম্বার 5, ইনভেস্ট ইন দ্য সার্কেল অফ কম্পিটেন্স। যেই কোম্পানির বিজনেস আমরা বুঝবো সেই কোম্পানিতে ইনভেস্ট করব, যে কোম্পানির বিজনেস আমরা বুঝবো না সেই কোম্পানিতে কিন্তু আমরা ইনভেস্ট করব না। স্টার্ট আর্লি, থিঙ্ক লং টার্ম, আন্ডারস্ট্যান্ড কম্পাউন্ডিং, আন্ডারস্ট্যান্ড দ্য মোড, আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস। এই 5টা ভ্যালুয়েবল লেসন কিন্তু আমরা ওয়ারেন বাফেটের বই থেকে শিখতে পারলাম। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে বা আপনার লাইফে একটু হলেও যদি কোনো ভ্যালু অ্যাড করে থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।